আজ অফিসে নতুন বস আসবে। সবাই তাকে অভিনন্দন জানার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ পুরাতন বস অনেক বৃদ্ধ হয়ে গেছে। এমনকি তার কাঁধে অনেক ঋণ থাকায় সে অফিসটি বিক্রি করে দিয়েছে। কিছুক্ষণ পরে একটি কালো রঙের প্রাইভেট কার এসে দাঁড়ায়। সেখান থেকে একজন ছেলে বের হয়ে আসে, যাকে দেখে অনেক মেয়েরাই একে অপরকে বলতে থাকে, দেখ মায়া, আমাদের নতুন বসটা কি হ্যান্ডসাম। দেখে তো মনে হচ্ছে বিয়ে করে নাই। তাই মনে হচ্ছে আমি তো তার উপর ক্রাশ খেয়ে ফেলেছি। ধুর, আমি তোকে বললাম দেখার জন্য যে আমার হিরো বানালে কেমন হয়, আর কি না নিজেরটাই চিন্তা করছিস। আরে আমি নতুন বছর প্রেমে পড়ে গিয়েছি, দেখ না চেহারাটা কি মায়াবী। যেভাবেই হোক তাকে আমার লাইফ পার্টনার বানাবো। আরে চেহারা দেখেই প্রেমে পড়ে গেলে যদি নতুন বস বিয়ে করে থাকে? ভালো কিছু না বলে পয়লামে ছ্যাঁকা খাওয়ালি। ইত্যাদি ইত্যাদি। অতঃপর সকালে নতুন বসকে স্বাগত জানায়। পুরাতন বস সকলকে একত্রিত করে। আচ্ছা, আপনাদের সাথে নতুন বসের পরিচয় করিয়ে দেই। এ হচ্ছে আরিয়ান আহমেদ শুভ, আপনাদের নতুন বস। আপনারা যেভাবে আমার সাথে আচরণ করতেন ঠিক আপনাদের নতুন বসের সাথেও তেমনই করবেন। আপনাদের নতুন বস অনেক ভালো লোক, আর আপনাদের নতুন বস যেভাবে কাজ করতে বলে আপনারা সেভাবেই করবেন। ওকে? ওকে স্যার। অতঃপর শুভ বলতে শুরু করে, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের আমি একটা কথাই বলবো, আপনারা কে কেমন আমি জানি না, আপনারা সকলে মনোযোগ দিয়ে কাজ করবেন। আর কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, ভয় পাবেন না। আশা করছি আমাকে থেকে কোনো খারাপ আচরণ পাবেন না। আরেকটা কথা, এখানে কি সবাই উপস্থিত আছে নাকি কেউ অনুপস্থিত আছে? সকলে একে অপরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর একজন বলল, স্যার সকলেই আসছে, তবে একজন ছাড়া। কে সে? স্যার আদিলা আসেনি, যে কিনা পুরাতন বসের কাছে একজন। শুভর আদিলের নামটি শুনেই বুকে কেঁপে ওঠে। কারণ সে তার প্রিয় মানুষটিকে 6টি বছর ধরে পাগলের মতো খুঁজে চলেছে। আচ্ছা, আপনারা সবাই যার যার কাজে যান, আর আদিলা আসলে আমার সাথে দেখা করতে বলবেন। এই বলে শুভ সেখান থেকে ক্যাবিনে চলে আসে। অতঃপর শুভ ক্যাবিনে এসে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তখনই আদিলা আসে। স্যার আসবো? আসেন। আদিলা অপরাধীর ন্যায় মাথা নিচু করে রুমে প্রবেশ করে। আপনি আমার প্রথম দিনের লেট জানেন আমি। এই বলে মেয়েটির দিকে শুভ তাকাতেই চমকে ওঠে। আদিলা তুমি? শুভর কণ্ঠ শুনে আদিলা শুভর দিকে তাকিয়ে চমকে ওঠে। আদিলা কখনো ভাবতেই পারেনি যে শুভর সাথে কখনো দেখা হবে। এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকে আমি 6টা বছর ধরে খুঁজছি। তোমার কি আমার কথা একবারও মনে পড়েনি? এটাই কি তোমার ভালোবাসা ছিল? এই বলে শুভ তার চেয়ার থেকে উঠে আদিলার কাছে এসে তার হাত ধরে। আপনি আমার হাত ছাড়েন। আপনার সাহস কি করে হয় একজন অপরিচিত মেয়েকে টাচ করার? আপনি আমার বস দেখে প্রথমবারের জন্য কিছু বললাম না, নয়তো আপনার গালটা থাপ্পড় দিয়ে লাল করে দিতাম। তোমার যা খুশি তাই করো, কিন্তু তুমি এইভাবে কথা বলো না প্লিজ। আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আর একটা বার ভালোবাসার সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তোমাকে আর কখনো কষ্ট পেতে দিব না। কিসের কথা বলছেন আপনি? কিসের ক্ষমা আমি আপনাকে করব? আমি তো আপনাকে এই প্রথম দেখলাম। আমি বুঝতে পারছি হয়তো নেশা করেছেন, যার কারণে কি আজগুবি কথা বলছেন আমার সাথে। আমি চললাম, বাই। এ কথা বলে আদিলা রুম থেকে বের হয়ে আসে। কি হলো কিছু তো বুঝতে পারছে না, তাই তো? আমি বুঝিয়ে বলছি তাহলে। চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। শুভ আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতে থাকে আর ভাবতে থাকে, আমার 2 চোখের বিষ, যাকে দেখলে আমি ঘৃণা করি, তাকেই কিনা আজ আমার বিয়ে করতে হলো। জীবনটাই আমার অদ্ভুত। যা আমি চাই না তা ঘুরে ফিরে আমার কপালে আসে। আমি কি করে বুড়ি মেয়েটাকে নিয়ে সংসার করব, যাকে আমি দেখতেই পারি না, যাকে কাজের মেয়ে ছাড়া আমি কিছুই মনে করি না। হঠাৎ পেছন থেকে আরমান চৌধুরী বলে ওঠে, এই শুভ, এখানে কি করছো? যাও, মেয়েটা ঘরে একা বসে আছে। শুভ তার বাবার কথা শুনে সেখান থেকে উঠে রুমের দিকে যেতে থাকে। এতক্ষণ আপনাদের সাথে অনেক বকবক করে ফেলেছি, পরিচয় যে দেয়নি, এটা আপনাদের খেয়াল আছে? এতক্ষণ যে ছেলেটি আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবলো, সে হলো আরিয়ান আহমেদ শুভ, মানে এই গল্পের নায়ক। আর যে মেয়েটির কথা ভাবলো, সে হলো তার ছদ্ম বিয়ে করা বউ আদিলা তাবাসসুম মিম, যে তার 2 বছরের বড় আর এই গল্পের নায়িকা। আপনাদের পরিচয় দিতে দিতে শুভ বাসর ঘরে চলে আসে। তখনই আদিলা শুভর পায়ের আওয়াজ পেয়ে সালাম করতে যায়। শুভ তার পাটা টান দিয়ে দেয়। তুই আমার পা স্পর্শ করবি না।
তোকে আমার দেখলে শরীর আমার টিন টিন করে। তুই আমার চোখের সামনে থেকে সর। আদিলা মাথা নিচু করে। কেন তুমি আমার সাথে এমন করো? সেই ছোট্টবেলায় যখন বাবা মাকে হারিয়ে তোমাদের বাড়িতে আসছি তখন থেকে আমার সাথে খারাপ আচরণ করো। কেন? কেন তুমি আমাকে দেখতে পারো না? জানি না আমি তোমার মাঝে কি দেখেছি। তোমার প্রত্যেকটা করা অপমান আর গালিগুলো আমার কাছে ভালোবাসা মনে হয়। আমি সেগুলো ভালোবাসা হিসেবেই নেই। আমি তোমাকে কতবার প্রপোজ করেছি তা হয়তো বলতেও পারবো না। কিন্তু তুমি বারবার আমাকে গালিগালাজ করতে, তবু আমি তোমার পিছনে বেহায়ার মতো পড়ে থাকতাম। আর আজও আছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কেন বুঝতে পারো না? তুমি কেন আমাকে ভালোবাসো না? কি নেই আমার মাঝে? আমি কি তোমাকে স্ত্রী সুখ দিতে পারবো না? আমি কি সুন্দরী নই? কলেজে কত ছেলেরাই আমার জন্য পাগল ছিল, আর আমি শুধু তোমার পাগল। তোমার কেন তুমি বোঝো না? তুমি আমার সাথে এমন আচরণ কেন করো? তুমি অন্য মেয়েদের সাথে কত সুন্দর করে কথা বলো। শুনতে চাস আমি তোর সাথে কেন এরকম করি? শোন তাহলে। ছোট্টবেলায় যেদিন তোর বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন তুই আমাদের বাড়িতে চলে আসিস। মানে তোকে আমার বাবা নিয়ে আসে, কারণ তুই বাবার বন্ধুর মেয়ে ছিলি। তুই কোথায় থাকবি সেই চিন্তা করে তুই বাড়িতে আসার পর থেকে তোকে বাবা মা বেশি আদর করে, আমার আদর কমতে থাকে। আমি দেখতাম সব সময় বাবা মা তোকে বেশি আদর করতো। আমি তখন ভাবতাম যে তুই বাবা মায়ের আসল মেয়ে, আর আমাকে রাস্তা থেকে তুলে এনেছে। যদিও তোকে তুলে এনেছিল আমি কিছুই বলতে পারতাম না। আমাকে যদি 5,000 টাকার মার্কেট করে দিত, তোকে দিত 10,000 টাকার। শুধু তোর কারণে আমার বাবা মা আমাকে আদর কম করেছে। যখন স্কুলে ভর্তি হলাম, রেজাল্ট খারাপ করলে বাবা মা আমাকে বকা দিত। তোর রেজাল্ট ভালো হলে তোর কারণে বাবা মা আমাকে বকা দিত। যখন কলেজে ভর্তি হলাম, মেয়েদের সাথে কথা বললে বাসায় এসে তুই বাবা মাকে বলে আমাকে গালি শোনাতি। তোর কারণে কোনো মেয়েদের সাথে রিলেশন করতে পারতাম না। যদিও করতাম, তুই সে মেয়েটাকে ভুলভাল বুঝিয়ে রিলেশন নষ্ট করে দিতি। আমার জীবনটা তুই নরক বানিয়ে ফেলেছিস। আর আজ তুই কি করলি? আমি আমার জিএফ এর সাথে কথা বলছিলাম দেখে এই আম্মু দেখো তোমার ছেলে আমাকে এড়িয়ে চলে, মেয়ের সাথে যেন ফোনে লুটুপুটু করছে। তুমি কিছু করো, নাহলে আমি কিছু করে বসবো। তুমি ওর সাথে আজকে আমাকে বিয়ে করে দাও, কারোর সাথে যেন লুতুপুতু গল্প করতে না পারে। এগুলো কি তোর দোষ না? তোর জন্য আজ আমার আম্মু মরার কথা বলে ব্ল্যাকমেল করে তোকে আমার ঘাড়ে ঝুলাইছে। জানি না তোর মধ্যে আমার আব্বু আম্মু কি দেখেছে, তাই তোকে সব সময় চোখে চোখে রাখে, আদর যত্ন করে। এগুলো কি আমার দোষ? আব্বু আম্মুর কোনো মেয়ে না থাকায় আমাকে তাদের মেয়ের মতো লালন পালন করেছে। আমাকে তারা ভালোবেসেছে। আর আমি যেদিন থেকে ভালোবাসা বুঝতে শিখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসেছি। তাই তো কলেজের কোনো মেয়ের সাথে কথা বললে আমার সহ্য হতো না। দেখি বাসায় বলে দিতাম, বা তাকে তোমার বিষয়ে খারাপ কিছু বলতাম যেন সে তোমার থেকে দূরে সরে যায়। আমি তোমাকে প্রপোজ করার আগে আব্বু আম্মুকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। আব্বু আম্মু আমার কথায় রাজি হয়ে যায়, তাই তো আমি এসব কিছু করেছি। বারবার তোমাকে প্রপোজ করেছি। এগুলো কি আমার দোষ বলো? আমি তো তোমাকে কাছে পাওয়ার জন্যই এমনটা করেছি। হ্যাঁ, এগুলো তোর দোষ। তোর কারণে আমার জীবনে কোনো স্বাধীনতা নেই। তোর কারণে আমি কোনো মেয়ের সাথে রোম্যান্স করতে পারি না, কোনো রিলেশন করতে পারি না। রোমান্স করতে হলে তুমি আমার সাথে করবে। আমি সবসময় তোমার ডাকে সাড়া দেব। ভালোবাসলে আমাকে ভালোবাসবে, অন্য মেয়েকে কেন? কেন? আর তুমি কি একটি বারও আব্বু আমাকে বলেছ তারা আমাকে কেন আদর বেশি করে? বলো নাই। আচ্ছা, আজ আমি বলবো নি যেন তারা এখন থেকে তোমাকে বেশি আদর করে। তবু প্লিজ এর সাজা তুমি আমাকে দিও না। চুপ কর বুড়িমা, তোর কথা আমার শুনতে ইচ্ছা করে না। আমাকে তুমি বুড়ি কেন বলো? আমি তো তোমার থেকে মাত্র 2 বছরের বড়। বুড়িমা, তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো। শুভ প্লিজ, আমি তোমার পা ধরে বলছি, তুমি অতীতের সবকিছু ভুলে যাও। চলো না নতুন করে শুরু করি। আমাকে একটি বার ভালোবেসে দেখো। শুভ আদিলার কথা শুনে আদিলাকে চুলের মুষ্টি ধরে দাঁড় করায়। তোকে আমি ভালোবাসবো তুই ভাবলি কি করে? তোকে দেখলে আমার গা জ্বলে যায়। তোকে শুধু এই বাড়ির কাজের লোক ভেবেছি। দাঁড়া, তোকে ভালোবাসা দিচ্ছি।
এই বলে আদিলাকে শুভ জোরে ধাক্কা দেয়, আর শুভর দেওয়া ধাক্কার ঝুঁকি আদিলা সামলাতে না পেরে খাটের সাথে বাড়ি খেয়ে সেন্সলেস হয়ে পড়ে যায়। অতঃপর শুভ যখন দেখতে পায় আদিলা কোনো কথা বলছে না, চুপ করে পড়ে আছে, তখন শুভ মনে মনে বলতে থাকে, যাক, কিছু সময়ের জন্য তো আপদটা বিদায় হলো। আমি এই সময়টুকুতে ঘুমিয়ে পড়ি। যেই ভাবা সেই কাজ। শুভ আদিলাকে ফ্লোরে ফেলে রেখে খাটে একাই শুয়ে ঘুমিয়ে যায়। এদিকে আদিলার জ্ঞান ফিরলে দেখতে পায় সে ফ্লোরে পড়ে আছে আর শুভ শুয়ে ঘুমিয়ে আছে। অতঃপর আদিলা কষ্ট করে উঠে শুভর পাশে বসে শুভর ঘুমন্ত মুখ দেখতে থাকে আর বলতে থাকে, আমি কখনো তোমার গায়ে চুলের আঁচড়ও লাগতে দিব না, ট্রাস্ট মি। কষ্ট নামক জিনিসটাও তোমাকে কখনো সহ্য করতে হবে না। শুধু একটিবার ভালোবেসে দেখো আমাকে। দেখতে কত সুন্দর, নিষ্পাপ একটা বাচ্চা, যেন কিছুই বোঝে না। কিন্তু বান্দরটা একটা সাইকো। কবে যে আমার ভালোবাসা বুঝবে আর কবে যে একটু বলবে, আদিলা আজ একটু কাছে আসো, তোমাকে মন ভরে আদর করব। তোমার এতদিনের করা কষ্ট আজ ভালোবাসা দিই সবকিছু ভুলিয়ে দিব। তোমাকে অনেক অনেক ভালোবাসা দিব। আমি সেই দিনটার অপেক্ষাই করব প্রিয়। তুমি যতই আমাকে অবহেলা করো, আমি তোমাকে শক্ত মনে আমার ভালোবাসার ফুল ফোটাবই। একথা বলে আদিলা শুভর কপালে তার নরম ঠোঁটের ছোঁয়া দিয়ে শুভর বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরের দিন শুভ চোখ খুলে দেখতে পায় আদিলা তাকে মাথায় হাত বুলিয়ে নরম সুরে ডাকতেছে। এই, তোর কি একটু লজ্জা নেই? তোকে এত অপমান করি, তুই বারবার আমার কাছে আসতে চাস। আমি তোমাকে ভালোবাসি, তাই বারবার তুমি অপমান করার সত্ত্বেও তোমার কাছে আসি। এখন উঠে গোসল করে আসো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আমি সকাল সকাল গোসল করবো কোন দুঃখে? আমি কিছু করেছি নাকি? অনেক কিছু করেছো। বিশ্বাস না হলে তোমার বুকে দেখো, আমার লিপস্টিকের দাগ আছে। আমি চললাম, আমার লজ্জা লাগছে। এই বলে আদিলা রুম থেকে বের হয়ে যায়। অতঃপর শুভ তাকিয়ে দেখতে পায় সত্যি তার বুকের লিপস্টিক দাগ। শুভ তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে যায়। শুভ শাওয়ার নিতে থাকে আর ভাবতে থাকে, সত্যি কি আমি রাতে তার সাথে কিছু করেছি? আমার তো কিছুই মনে নেই। আমি তো নেশাও করিনি। তাহলে কি আমি ঘুমিয়ে গেলে? ছি ছি ছি, বুড়িমা এত খারাপ? আরো মনে মনে অনেক কিছুই বলতে থাকে। অতঃপর গোসল শেষ করে বের হয়ে আসতে দেখতে পায় আদিলা কফি নিয়ে রুমে আসছে। শুভ তাকে দেখা মাত্রই আদিলা গেলে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। সত্যি করে বল, তুই আমার সাথে রাতে কি করেছিস? যখন তোর কাপড় খোলার এত শখ, তো আমার কাছে কেন? জানা পতিতালয়ে, সেখানে তোর কাপড় তো নিজের খুলতে হবে না, অন্যরাই খুলে দিবে। শুভর কথা শুনে শুভর বলা কথাগুলো আদিলের কলিজায় গিয়ে লাগে। আদিলা ভাবতেই পারে না শুভর মুখ থেকে এমন কথা বের হবে, তাকে পতিতাদের সাথে তুলনা করবে। অতঃপর আদিলা সেখান থেকে সরে গিয়ে সোফায় শুয়ে পড়ে, কান্না করতে থাকে আর গুনগুনিয়ে বলতে থাকে, মা, তোমরা কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমাকে তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? কেন তোমরা এতটা স্বার্থপর কেন মা? দেখো মা, আজ আমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি যাকে, সে আমাকে প্রতিদাদের সাথে তুলনা করেছে মা, প্রতিদাদের সাথে। ও মা, মাগো, তুমি কি আমাকে এগুলো শোনার জন্যই রেখে গেলে? ও মা, কেন তুমি আমাকে ছেড়ে গেলে? আমাকে নিয়ে গেলে না কেন? আমি যে মা এগুলো সহ্য করতে পারি না। এসব বলে কান্না করতে থাকে। হঠাৎ শুভর মায়ের আওয়াজ তার কানে আসে। কই রে মা, কই গেলি? এইখানে আয় একটু। আদিলা তাড়াতাড়ি করে চোখ মুছে শুভর মায়ের কাছে চলে যায়। কি রে মা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? তোর চোখের এই অবস্থা কেন? আদিলা তখন শুভর মাকে জড়িয়ে ধরে বলে, মা গো, তোমার ছেলেকে আমার ভালোবাসা বুঝবে না? আমি যে তাকে আমার জীবনে থেকে বেশি ভালোবাসি। বলো মা, তাকে ভালোবাসে কি আমার অপরাধ? কেন মা সে আমার সাথে খারাপ ব্যবহার করে? আমি কি দেখতে খারাপ? আমি যে তার দেওয়া কষ্ট আর সহ্য করতে পারি না মা, আর না। ও মা, তোমার ছেলেকে বলো না আমাকে মেনে নিতে, আমাকে ভালোবাসতে। আমি যে আর পারছি না তার করা অপমান সহ্য করতে। মা, তুই কয়েকটা দিন কষ্ট করে তার পেছনে। তুমি নেশা করেছো? আজ কেন এমন করছো? নিজেকে কেন কষ্ট দিচ্ছ? আমাকে মেনে নিয়ে দেখতে একবার। চুপ,
তোর কারণে আমি নেশা করেছি, তোকে আমার সহ্য হয় না। তোকে দেখলে আমার গা জ্বলে। তোকে অনেক অপমান করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি, তবুও তুই আমার জীবন থেকে সরিস নাই। আজ তোর এমন অবস্থা করব তুই জিন্দাগিতে ভুলতে পারবি না। এই বলে আদিরা কোলে নিয়ে খাটের উপর ফেলে দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কি হয়েছে আমি আর জানি না। পরে শুভর ঘুম ভাঙলে দেখতে পায় আদিরা তার বুকের উপর শুয়ে আছে, কিন্তু তাদের গায়ে বিন্দু পরিমাণে কাপড় নেই। শুভ ভাবতে থাকে, আমি এখানে কি করে এলাম? আমি তো ক্লাবে ছিলাম। এসব ভাবতেই আদিলা জাগ্রত হয়ে যায়। আদিলা শুভর দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে ওঠে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই তো রাতে নেশার ঘরে সব সত্যি কথা বলেছো। এই বলে আদিলা শুভর কপালে একটা কিস করে গোসল করতে চলে যায়। কিছুক্ষণ পর গোসল শেষ করতে আসতেই, এই নে তোর 5 লক্ষ টাকা। কিসের টাকা? এইটা তোর এক রাতের ভাড়া। রাতে আমি কি করেছি আমার কিছু মনে নেই। তোর সাথে আমি জোর করে কিছু করেছি নাকি আমি নেশা করেছি আমার কিছু মনে নেই। যদি আমি জোর করে কিছু করে থাকি তাহলে তুই টাকা নিয়ে ভুলে যা সব কিছু। আমি যদি কোনো পতিতালয়ে যেতাম তাহলে 5,000 টাকা দিয়ে সারা রাত মাস্তি ফুর্তি করতে পারতাম, তাও বোঝার সাথে। তোর সাথে আমি কিছু করেছি কিনা আমি জানি না। মনে হয় তুই আমাকে ফাঁসানোর জন্য, আমার টাকার জন্য এরকম নাটক করছিস, তাই তোকে 5 লক্ষ টাকা দিলাম। মনে কর তুই তো প্ল্যানে সাকসেস হয়েছিস আর এই 5 লক্ষ টাকা পেয়েছিস। আর যদি সত্যি তোর আমি সতীত্ব নষ্ট করে থাকি, তুই যদি ভেবে থাকিস, তাহলে তুই এখনই ডক্টরের কাছে যাস আর সেটারও বিল নিয়ে নিস আমাকে থেকে। এই কথাটা বলে সে ফ্রেশ হতে চলে যায়। শুভর বলা কথার মুহূর্তের মধ্যে আদিলা হাসি মাখা মুখটা অমাবস্যার রাতের ন্যায় অন্ধকারে ছেয়ে যায়। এতদিন থেকে পতিতাদের সাথে তুলনা করেছে, আর আজ তাকে পতিতাই বানিয়ে দিয়েছে শুভ। আদিলা শুভর কথাগুলো শুনে ধপ করে বসে পড়ে। কিছুক্ষণ পর শুভ ফ্রেশ হয়ে আসে। অতঃপর সকালে নাস্তা করে অফিসের দিকে যেতে থাকে। কিছু যাওয়ার পরে মাঝপথে ট্রাফিক জ্যামে আটকা পড়ে শুভ। আর তখন একটা আওয়াজ কানে আসে, শফিক, তুমি যে আমাকে সেই ছোট থেকে অবহেলা করে আসছো, তবু আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি। একটু বারো কি তোমার মনে হয় না? তুমি যদি আমার জায়গায় হতে আর আমি তোমার মতন কাউকে অত্যাচার করতাম, কেমন লাগতো তোমার? তুমি তো জানো শফিক, আমরা মেয়েরা তো দুর্বল। কেন তুমি সবল হয়েও আমার উপর এত অত্যাচার করো? আমাকে কি তোমার আপন করে নিতে মন চায় না? একটু ভালোবাসা দিতে মন চায় না? কি নেই আমার? আমাকে এইভাবে দিলে দিলে না মেরে একবারে মেরে ফেললেও তো পারো। আরে বাবা, এগুলো কি এখানে বলার কোনো মানে হলো? আমি না হয় তোমার উপর একটু অত্যাচার করি, তার জন্য তুমি এভাবে সবার সামনে অপমান করবে? এটাই তোমার ভালোবাসা? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই এখন নিজের উপরই খারাপ লাগছে। তাই তো আজ তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মোটরসাইকেলের পিছনে তোমাকে বসার সুযোগ দিলাম। তোমাকে নিয়ে আজ বহু জায়গায় ঘুরতে যাব। তোমাকে আজ সারা জীবনের জন্য আপন করে নেব ভেবে তোমাকে পেছনে নিয়ে আসলাম, কিন্তু তুমি আমার মান সম্মানের 12টা বাজিয়ে দিলে। সরি বাবু, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এগুলো এখানে বলতে চাইনি। তুমি বাসায় কখন আমার কথা শুনতে না, আমার সাথে কথা বলতে না, তাই ভাবছিলাম তোমাকে কিছু বলার একটু সুযোগ পাই, তাই বলে ফেলেছি। ক্ষমা করে দাও প্লিজ। আচ্ছা বাবা, ক্ষমা করেছি, এবার শক্ত করে জড়িয়ে ধরো। এই বলে তারা চলে যায়। এদিকে শুভর মনে বিরাট এক ধাক্কা লাগে। শুভ মনে মনে ভাবতে থাকে, আমিও তো আদিলার সাথে অনেক অন্যায় ও অত্যাচার করেছি। আজ আদিলার সব মান অভিমান ভেঙে নিজের করে নেব আদিলাকে, আর কখনো আদিলাকে কষ্ট পেতে দিব না। এরপর অফিসের সমস্ত কাজ ফেলে রেখে আদিলাকে নিয়ে ভাবতে থাকে। আজ যখন অফিস থেকে বাসায় যাব, তার জন্য একটা গিফট আর একটা ফুল নিব, নিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করব তাকে। আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এতদিন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমার ভালোবাসাকে বুঝতে পারি নাই। আজ থেকে আমি আর তোমাকে কোনো কষ্ট দিব না। আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এতদিন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমার ভালোবাসাকে বুঝতে পারি নাই। আজ থেকে আমি আর তোমাকে কোনো কষ্ট দিব না। তোমাকে আমি খুব ভালোবাসবো। তুমি আমার সকল অভিমান ভুলে তোমাকে ভালোবাসার সুযোগ করে দাও। যখন আমি এই কথাটা বলবো, আদিলা তখন কতই না খুশি হবে। খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলবে, শুভ, আমি এই দিনটারই অপেক্ষায় ছিলাম যে তুমি আমাকে একদিন বলবে তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও। আমিও তোমাকে অনেক ভালোবাসি শুভ, আমাকে তুমি আর কখনো কষ্ট দিও না।
তাহলে আমি মরে যাব। এসব মনে মনে ভাবতে থাকে। এভাবেই সেই দিনটি শুভ আদিলাকে ভেবে কাটিয়ে দেয়। অতঃপর বিকেলে অফিস ছুটি হলে শুভ মার্কেটে গিয়ে আদিলের জন্য শাড়ি আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারপর কিছু টকটকে লাল গোলাপ কিনে খুশি মনে বাড়ির দিকে দিয়ে যেতে থাকে। শুভ কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসলে বাড়ির অবস্থা দেখলে চমকে ওঠে, কারণ বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে আছে, যেন ঘরে কোনো মানুষই নেই। অতঃপর শুভ তার মা বাবাকে প্যারেশান অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। কি হয়েছে মা, তোমরা এভাবে ফ্লোরে বসে আছো কেন? তোর তো কিছুই হবে না, তুই আজ থেকে অনেক খুশি থাকতে পারবি, তোর আপদটা তো চলে গেছে। শুভর মায়ের কথা শুনে শুভর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। শুভর হাতে থাকা আদিলার জন্য সমস্ত কেনা জিনিসপত্র মাটিতে পড়ে যায়। কি বলছো মা? আদিলা কোথায় গিয়েছে আর কখন গিয়েছে? সকালে তোরা অফিসে যাওয়ার কিছুক্ষণ পর আদিলা ঘর থেকে বের হয়ে যেতে থাকে। আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে, সে শুধু বলছে একটু বাহিরে যাচ্ছি মা, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। কিন্তু কিছুক্ষণ পর সে আর আসেনি, শুধু একটা ডিভোর্স পেপার আর একটা চিঠি। এরপর শুভ তার মায়ের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। মা, তোমরা আমাকে ছোট থেকে অনেক আদর যত্ন দিয়ে লালন পালন করেছো, তোমাদের ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। মা গো, আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি না ফেরার দেশে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সেবা যত্ন করতে পারলাম না, না তোমার ছেলের সাথে সংসার করতে পারলাম। জানো মা, আজ তোমাদের ছেলে আমাকে প্রতিটা বানিয়ে দিয়েছে। বলো মা, স্বামীর সাথে রাত কাটানো বা কোনো কিছু করা কি পাপ? আমি তার বলা কথাগুলো সহ্য করতে পারলাম না মা, সবসময় আমার কানে বাজে আমি নাকি প্রতিতা। মা, তাই চিরদিনের জন্য চলে যাচ্ছি না ফেরার দেশে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর যদি তোমরা আমাকে সন্তান ভেবে থেকো, তাহলে আমার সন্তান আর করবে না। আমি বেঁচে থেকে তো কারো উপর উপকার করতে পারি নাই, আমি মরে গেলে আমার লাস্টে কোনো ক্ষুধার্ত জীবজন্তুরা কে উপকৃত হবে? শুভ চিঠি লেখাগুলো পড়া শেষ করে গাড়ি নিয়ে বের হয় আদিলাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও আর আদিলাকে খুঁজে পায় না শুভ। দিন যত যেতে থাকে তত শুভ আদিলার জন্য ভেঙে পড়তে থাকে। আস্তে আস্তে 6টি বছর কেটে যায় আর শুভরও ঘরে একাকী বন্দী হয়ে যায়। এদিকে শুভর বাবা মা তার ছেলেকে এভাবে দেখতে পাচ্ছে না, তাই তারা পরস্পরের চিন্তা করতে লাগলো শুভকে যদি কোনো কাজের মধ্যে রাখা হয় তাহলে হয়তো কিছু সময় আদিলাকে ভুলে থাকতে পারবে, তার কষ্টটাও কম হবে। অতঃপর শুভর বাবা তার জন্য ঢাকা শহরে একটি নতুন কোম্পানি কিনে নেয় আর শুভর মা তাকে কাজে যাওয়ার জন্য বোঝাতে থাকে, কিন্তু সে কিছুতে যেতে রাজি হয় না। পরে বহু কষ্ট করে তাকে ঢাকা পাঠিয়ে দেয়। এরপর কি হয়েছে তা তো আপনারা জানেন। শুভ চেয়ারে বসে অতীত নিয়ে ভাবতেছিল, তখনই আবারও রুমে আদিলা এসে শুভর টেবিলে একটা কাগজ দেয়। শুভ কাগজটি দেখে, এটি কিসের কাগজ? আল্লাহ আপনাকে চোখ দেয় নাই? এত বড় পেঁচা পাখির মতো দুইটা চোখ, আমি আপনার অফিসে চাকরি করতে পারবো না। কেন চাকরি করবা না? কি হয়েছে, কোনো সমস্যা? অনেক সমস্যা, কোনটা রেখে কোনটা বলবো? যাকে আমি দুই চোখে দেখতে পারি না, যে আমার চরম শত্রু, তার অফিসে আমি চাকরি করতে পারবো না। আমি জানি আপনি ভদ্রলোকের সন্তান, তাই আপনি আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। প্লিজ আদিলা, এমন করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ তুমি আমাকে একটিবার ক্ষমা করে দিয়ে তোমাকে ভালোবাসার সুযোগ করে দাও। আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ তুমি আমাকে এখান থেকে একা ফেলে যেও না। এই করছেনটা কি আপনি? একটা প্রতিটার পা ধরেছেন, আপনার মান সম্মান ধুলোয় মিশে যাবে, পা ছাড়ুন বলছি। প্লিজ তুমি যেও না। যদি তুমি আমার মাকে বিন্দু পরিমাণের ভালোবাসো, তবে তুমি যেভাবে এখানে থাকতে চাও সেভাবেই থাকবে। আমি তোমার প্রত্যেক কথা মেনে চলবো। আচ্ছা, আপনার মাকে আনছেন দেখে থাকবো, তবে কিছু শর্ত আছে। আপনি কোনো রকম কোনো কাজে আমাকে আপনার ক্যাবিনে ডাকতে পারবেন না। আমার যখন দরকার হবে আমি নিজেই আসব। শর্ত নাম্বার 2, আমাকে কোনো রকম ইমপ্রেস করার চেষ্টা করবেন না। যদিও হাজার চেষ্টা করে আমার মনকে আপনার দিকে দাপিত করতে পারবেন না। অ্যান্ড তৃতীয় শর্ত, আমার যখন যা করতে মন চাইবে আমি তাই করব, এতে আপনি কোনো কথা বলতে পারবেন না। যদি এগুলো মানতে পারেন তো আমি রাজি, না হলে বাই। আরেকটা কথা, আবার এটা মনে করিয়েন না যে আমি এখানে চাকরি না করলে আমার থাকা খাওয়া হবে না। আপনি ভালো করেই জানেন আমি একটা প্রতিতা, তাই প্রতিটা মেয়ে যেখানে সেখানে রাত কাটাতে পারবে। যদি আমি কোনো পুরুষকে বলি আজ আমি আপনার সাথে রাত কাটাবো,
তার বিনিময়ে আমাকে শুধু একটি রাত থাকার আর 2 বেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাহলে আশা করি কোনো পুরুষের অভাব হবে না। আমাকে কষ্ট দিয়ে তোমার খুব ভালো লাগছে তাই না? আচ্ছা তুমি একটা কথা বলো, আমার প্রতি কি তোমার কোনো ভালোবাসা নেই? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? যখন আমি ভালো মেয়ে ছিলাম তখন ভালোবেসেছিলেন আমায়? যেদিন থেকে আমি প্রথিতা হয়ে গেছি সেদিন থেকে সব পুরুষকেই আমি ভালোবেসেছি। যে আমাকে টাকা বেশি দিবে তাকে বেশি ভালোবাসা দিব। আর হ্যাঁ, যদি এখন আমাকে আপনি ভাড়া নিতে চান তো প্রতি রাতের জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। এতে আমার সাথে সব কিছুই করতে পারবেন, মন যা চাই আমি কিছুই বলবো না। যদি রাজি থাকেন তো অফিস ছুটি হওয়ার আগে বলবেন আর ঠিকানাটা দিবেন, আমি রাতে ঠিক সময় চলে আসব। আদিলা, আল্লাহর দোহাই লাগে, প্লিজ তুমি এগুলো কথা বলো না। তোমার মুখ থেকে এগুলো আমি সহ্য করতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার কোনো অপরাধে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, তবুও তুমি এগুলো করো না। তুমি শুধু একটিবার আমাকে ক্ষমা করে দাও, একটিবার। তোমার বুকে একটু আমাকে জায়গা দাও, আর কখনো কষ্ট দেবো না। কি করলে তুমি আমাকে ক্ষমা করে দিবে বলো, আমি সেই কাজটাই করব। এই বলে শুভ কান্না করতে থাকে। সরি মিস্টার শুভ, আপনার যা কিছু করার করেন, বাট আমার শর্তের মধ্যে কিছু যদি করেন তো আমি এখান থেকে চলে যাব। কথাটা বলে আদিলা তার ক্যাবিনে গিয়ে ফাইল চেক করতে থাকে। এদিকে শুভ আদিলার দিকে তাকিয়ে ভাবতে থাকে। কতটা পরিবর্তন হয়ে গিয়েছে সে। আগে আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কাছে কাছে থাকতো, আর আজ সে আমাকে দেখে দূরে দূরে থাকছে। যে আমাকে দেখে ভয় পেত আজ আমাকেই ভয় দেখাচ্ছে। হঠাৎ শুভ দেখতে পায় আদিলা ক্যাবিন থেকে বের হয়ে যাচ্ছে। আদিলা কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য শুভ তার পিছু পিছু যেতে থাকে। চলতে চলতে আদিলা একটি স্কুলের সামনে এসে থামে। আর তখনই ছোট্ট একটি মেয়ে আম্মু আম্মু বলে দৌড়ে এসে আদিলাকে জড়িয়ে ধরে। আম্মু, আজ তো লেট করলে কেন? আম্মু, আমার খুব ভয় করছিল তুমি আসছো না বলে। কাল থেকে অনেক আগেই এসে আপনার সোনামণিটার জন্য বসে থাকবো। কাল থেকে অনেক আগেই এসে আমার সোনামণিটার জন্য বসে থাকবো, তখন তো আর ভয় করবে না। না আম্মু, আম্মু আমরা এখন কোথায় যাব? অফিসে যাব। আচ্ছা। এরপর তারা মা মেয়ে দুজনেই অফিসের দিকে যেতে থাকে। এদিকে শুভ তাদের ফিরে থেকে অফিসে চলে আসে। এটা সে দীর্ঘশ্বাস ফেলে, এই কারণে যে তার একটা মেয়েও আছে। এই ভেবে কিছুক্ষণ পর আদিলা অফিসে আসলে। ম্যাডাম, আপনাকে স্যার ডাকছে। সাবা আম্মু তুমি এখানে বসে থাকো, আমি 1 মিনিটের মধ্যে আসছি, কেমন? আচ্ছা আম্মু। অতঃপর আদিলা শুভর ক্যাবিনে এসে, এই আপনাকে না করছি আমাকে আপনার কেবিনে ডাকবেন না? আমি জানি আপনার প্রেম ভালোবাসা এখন উতলে উঠছে, কিন্তু আমি সেগুলো এখন আর চাই না। আর একটা কথা ভালো করেই জানেন, দাঁত থাকতে দাঁতের কদর করতে হয়, না হলে পরে আফসোস করতে হয়। তেমনি যখন আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য 3 রাত আমি আপনার দেওয়া কষ্ট অপমান সহ্য করেছি, আর আমি ওই দিনগুলো মনে করতে চাই না। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমাকে আর ডিস্টার্ব করবেন না। আর হ্যাঁ, আমি কি বলেছিলাম তখন মনে আছে? যদি আমাকে ভাড়া নেন তো যখন মন চাইবে, যেখানে মন চাইবে আমাকে ডেকে নিয়ে আপনার কাছে বা কোলেও বসাতে পারবেন, আমি কিচ্ছু বলবো না। আর যদি এটা না করেন তাহলে প্লিজ আপনি আমাকে আর এখানে ডেকে ডিস্টার্ব করবেন না। তোমাকে আর ডাকবো না, শুধু বলো ওই পিচ্চি মেয়েটা কি আমাদের? তোমার দোহাই লাগে, প্লিজ তুমি সত্যি কথা বলো। আমাদের মানে কি? মেয়েটি আমার পেটে ঠিকই, বাট তার বাবাকে আমি জানি না, কার মাধ্যমে এটা আমার পেটে আসছে তা আমি বলতে পারবো না। তুমি এতটা পরিবর্তন কি করে হলে? তুমি তো আগে এমনটা ছিলে না। সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়, তাই আমিও হয়েছি। সারা জীবন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আর কত অবহেলা অপমানই না সহ্য করব। এখন ভিন্ন দুনিয়ায় এসে গেছি, কেউ অপমান বা গালি দেয় না, এখন শুধু ভালোবাসাই পাই। আর একটা কথা, বারবার আমার পার্সোনাল বিষয় জানার জন্য প্রশ্ন করবেন না। আমি এখন আসি। এই বলে আদিলা শুভর ক্যাবিন থেকে বের হয়ে আসে। এখন প্রশ্ন হলো, আদিলা কি সত্যি সেই খারাপ পথ বেছে নিয়েছে, নাকি শুভর মনে কষ্ট দেওয়ার জন্য বারবার একই প্রসঙ্গ তুলছে? আর একটা কথা, বারবার আমার পার্সোনাল বিষয় জানার জন্য প্রশ্ন করবেন না। আমি এখন আসি।
কথাটা বলে আদিলা শুভর ক্যাবিন থেকে বের হয়ে আসে, তার ক্যাবিনে বসে আছে। আম্মু তুমি কি করলে এতক্ষণ? আম্মু কিছু না, চলো আজ আর থাকবো না, আমরা বাসায় চলে যাব। আম্মু তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মা আঙ্কেলটা তোমাকে কিছু বলেছে নাকি? আমাকে বলো, আমি বকা দিয়ে আসবো তাকে। চোখের পানি একটু মুছে দেয়। না মা, আমি কাঁদছি না, এমনি কেন যেন চোখের পানি বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে। অতঃপর আদিলা তাড়াতাড়ি করে অফিস থেকে বেরিয়ে বাসার দিকে চলে যেতে থাকে। এদিকে শুভ আদিলাকে বের হতে দেখে পূর্বে নেয় তার পিছু নিতে থাকে। কিছুতে যাওয়ার পর শুভ দেখতে পায় আদিলা একটা বাড়িতে প্রবেশ করে। শুভ দূর থেকে মনে মনে ভাবতে থাকে হয়তো কোনো দরকারে গেছে, তাই সে অপেক্ষা করতে থাকে। কিন্তু এভাবে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আদিলা বাসা থেকে বের হয় না। তখন শুভ আবার অফিসে চলে এসে অফিসের নম্বর দিয়ে আদিলাকে ফোন দেয়। কি হয়েছে, ফোন দিলেন কেন? তুমি কোথায় গেলে? অফিস তো এখনো ছুটি হয়নি। আমি বাড়িতে চলে আসছি, আর আমি আপনাকে বলছি না, আমায় যখন যা করতে মন চাইবে আমি তখন তাই করব। আপনি কিছু বলতে পারবেন না, কিন্তু আপনি আমার শর্ত পালন করতে পারেন নাই, তাই কাল থেকে আমি আর অফিসে যেতে পারবো না। তুমি বাসায় যাবো আমাকে একটু বলে যেতে তো পারতে, আমি কি না করতাম নাকি? দেখেন মিস্টার শুভ, আমি আবারও বলছি, আমার যা মন চায় আমি তাই করব। এতে যদি আপনি বিরক্তি বোধ করেন আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। আমার থাকা খাওয়ার লোক আছে, আর আমি আগেই বলেছি আপনার অফিসে আমার চাকরি করতে মন চায় না। তুমি একটু আমাকে দয়া করো প্লিজ। তোমার বলা কথাগুলো আমার বুকে এসে লাগে, মনে হয় আমার বুকটা কেউ চিরে ফেলছে। আর জানি না কেন এই কথাটা বলছেন। আমার সামান্য কথায় হয়তো আপনার বুকে ব্যথা লাগছে। তাহলে মনে করেন সেই দিনের কথা, সেদিন যখন আপনি আমাকে প্রতিতা বলেছিলেন, সেদিন কেমন লেগেছিল আমার। আমি আপনাকে পাগলের মতো ভালোবেসেছিলাম আর অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু তার ফলস্বরূপ কি পেয়েছি আমি? কপালে লেখে রাখার মতো প্রতিতা উপাধি পেয়েছি। সেদিন রাতে নিজ ইচ্ছে আমি আপনার সাথে কিছু করি নাই, যা কিছু করেছিলেন আপনি মাতাল অবস্থায় আমার সাথে জোরপূর্বক করেছেন। প্রথমে আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট পরে যখন মনে হয়েছে এটি আমার প্রতি আপনার হক, পরে আর আমি আপনাকে বাধা দেইনি। আমি ভেবে নিয়েছিলাম আপনি আমাকে এই কারণে মেনে নিবেন, কিন্তু সকালে এমন কথা বললেন, আমার জীবনটাকে অন্ধকার বানিয়ে দিলেন। সেদিন কি অপরাধ করেছিলাম আমি? কি অপরাধ ছিল আমার বলেন? স্বামীর সাথে কিছু করা কি অন্যায়? আমার তো কোনো দোষ ছিল না, কেন আমি প্রতিতা উপাধি পেলাম? কি অপরাধ ছিল আমার? জানি পারবেন না বলতে, কারণ এর কোনো উত্তর নেই আপনার কাছে। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমার সাথে আর কোনো প্রকার কথা বলবেন না। সেদিন যখন আপনি আমাকে প্রতিতা বলেছেন, সেদিন আপনি আমার কাছে মরে গেছেন। আমি আপনাকে মনে করে আর কষ্ট করতে চাই না, সো প্লিজ। আমি সেদিন আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু কোনো একজনের কারণে পারি নাই। সে আমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছে। আমি এখন পরিপূর্ণ তার হয়ে গেছি। আপনি আমার সেই কথাগুলো মনে করে আর জীবনটাকে আবার এলোমেলো করে দিয়েন না। আমি চাই না সেই দিনগুলো আবার মনে করে কষ্ট পেতে। আমি একটু শান্তি চাই, প্লিজ। আমি একটু শান্তিতে বাঁচতে চাই। আমি এখন বুঝতে পারছি তুমি সেদিন কতটা কষ্ট পেয়েছিলে। প্লিজ সেগুলো ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না। প্লিজ তুমি ফিরে আসো। সেটি কখনো হবার নয়। আপনি আমার পিছনে সময় নষ্ট না করে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখের সংসার করেন। আর হ্যাঁ, বিয়ের আগে মেয়ে ভালো করে দেখে নিয়েন, সে যেন আমার মতো বুড়ি না হয়। আদি। তার আগেই আদিলা ফোন কেটে দিয়ে বন্ধ করে আমাদের তো একবারও ডাকলো না। আরে আদিলা বসকে না বলে বের হয়ে গেছে। বস তো নতুন, সে সম্পর্কে জানে না, তাই তিনি তাকে ডেকে নিয়ে মনে হয় বকা দিয়েছে, তাই সে চলে গেছে। তোরা এমনি একটা মানুষকে ভুল বুঝতেছিস। আরে তাদের কথা চিন্তা করে আমাদের কি লাভ? যদিও কিছু থাকে তারা বুঝবে, আমরা কেন? আমরা আমাদের কাজ করি, তাদের নিয়ে মাথা ঘামানো আমাদের কোনো প্রশ্নই আসে না। তুই ঠিক বলেছিস। এরপর তারা তাদের কাছে মন দেয়। অফিস ছুটি হলে আস্তে আস্তে সকলে বের হয়ে যায়। শুভ সবার শেষে কিছু ফাইল নিয়ে বাসায় চলে যায়। সারাদিন কোনো কাজ করেনি দেখে এদিকে আদিলা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দরজা খটখটানোর শব্দে আদিলার ঘুম ভেঙে যায়।
এরপর আদিলা এসে দরজা খুলে দিতেই চমকে ওঠে। এ কি, আপনি আমার বাসায়? আপনাকে ঠিকানা বলে দিল কে? কেউ বলেনি, আমি তখনই তোমাকে বাসায় ঢুকতে দেখেছিলাম। তার মানে আপনি আমাকে ফলো করছেন? আমি কখন কি করি, কোথায় যাই, আর আপনি কোন সাহসে আমার বাসায় আসছেন? তখন ভালো করে দুটো কথা বলেছি দেখে আমার বাসায় এসে পড়েছেন। আচ্ছা, আসছেন যখন টাকা নিয়ে আসছেন। যদি টাকা নিয়ে এসে থাকেন তাহলে ভিতরে আসেন। সাবা ঘুমিয়ে গেছে, এখানে আমার সাথে মজা মাস্তি করতে পারবেন। প্লিজ তুমি এগুলো বলো না, আমি তোমার পায়ে পড়ছি। আমি আপনার অনেক নাটক দেখেছি। টাকা নিয়ে আসলে ভিতরে আসেন, না হলে চলে যান। তুমি কেন এমন করছো? একবার ক্ষমা করে দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসা দেব। আমার ভালোবাসা দিয়ে তোমার আগের কষ্ট ভুলিয়ে দিব, তোমাকে অনেক সুখে রাখবো। আমি এখন ভালোবাসা চিনি না, আমি শুধু চিনি টাকা। টাকা চিনি আমি। টাকা দিলে এই প্রতিটা মেয়েকে পাবেন, না হলে এখান থেকে ভাগেন। শুভ তখন আদিলার হাত ধরে। প্লিজ তুমি ক্ষমা করে দাও। আদিলা শুভ থেকে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দেয়। আপনার সাহস কি করে হলো আমার হাত ধরার? এই বলে শুভকে ঠাস ঠাস করে দুটো চড় মারে। আর যদি কখনো টাকা ছাড়া আমার হাত ধরার চেষ্টা করেছেন, তাহলে আপনার অবস্থা আমি ঠিক কি করব আমি নিজেও জানি না। কথাটা বলে আদিলা শুভের মুখের উপরেই দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন আদিলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের সমস্ত কাজ করে সাবাকে স্কুলে দিয়ে অফিসে চলে আসে। এরপর সে তার ক্যাবিনে বসে কাজ করতে থাকে। হঠাৎই শুভর ক্যাবিনের দিকে নজর যায়, আর তাতেই সে প্রশান্তের নিঃশ্বাস ফেলে। কারণ আদিলা দেখতে পায় শুভ অফিসে আসেনি, তাই সে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। এদিকে শুভ স্কুলে গিয়ে সাবার কাছে যায়। এই পিচ্চি শোনো। আমাকে বলছেন আঙ্কেল? মামনি, তোমাকেই বলছি। আচ্ছা বলেন, কি জন্য ডাকছেন? তোমার নাম কি? আমার নাম মাইশা ইয়াসমিন সাবা। তোমার নাম তো অনেক সুন্দর। এই নাও তোমার জন্য চকলেট। সরি আঙ্কেল, আম্মু আমাকে অন্যজনের জিনিস নিতে না করেছে। আমি পারবো না, আম্মু আমাকে বকা দিবে। মামনি, আমি অন্য কেউ না, আমি তোমার বাবা। আঙ্কেল, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আম্মু বলেছে আমার আব্বু মারা গেছে। না মা, তোমার আম্মু তোমাকে মিথ্যে কথা বলেছে। তোমার আম্মুকে আমি বকা দিয়েছিলাম, তাই তোমার আম্মু তোমাকে মিথ্যে কথা বলেছে। সত্যি তুমি আমার আব্বু? মামনি, আমি সত্যি তোমার আব্বু। সাবার সাথে সাথেই শুভকে জড়িয়ে ধরে। জানো আব্বু, আমি না তোমাকে অনেক মিস করি। আমার ক্লাসমেট বন্ধুদের বাবা এসে তাদেরকে অনেক কিছু কিনে দেয়, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, কিন্তু আমি পারি না কোথাও ঘুরতে, সব সময় একা থাকি। আজ থেকে আর আমার মামনির কষ্ট করতে হবে না। তোমাকে প্রত্যেক দিন আমি ঘুরতে নিয়ে যাব। তুমি যা খেতে চাও তাই খাওয়াবো। এবার চলো, তোমাকে আমি কিছু চকলেট কিনে দিই। তুমি তোমার আম্মুকে দেখাবে না, লুকিয়ে খাবে, কিন্তু তোমার আম্মুকে দেখালে বকা দেবে। আচ্ছা পাপা। এরপর শুভ সাবাকে কিছু চকলেট কিনে দিয়ে অফিসে চলে আসে। শুভ তার ক্যাবিনে যাওয়ার সময় আদিলার ক্যাবিনে একটা কাগজ রেখে যায়। আদিলা তা দেখে না দেখার ভান করে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আদিলা কোনোভাবেই কাজে মনোযোগ দিতে পারে না। বারবার মন ছুটে যায় শুভর দেওয়া ওই কাগজটার দিকে। এরপর আদিলা কাগজগুলো পড়তে শুরু করে। হাই প্রিয়, তুমি কেমন আছো? আমি জানি তুমি ভালো নেই। তুমি কেন আমার সাথে এমন করছো আমি জানি না। আমি জানি প্রিয়, তুমি আমাকে কষ্ট দিয়ে তুমি নিজেও কষ্ট পাচ্ছ। একটা কথা কি জানো প্রিয়, তুমি রাগলে তোমাকে হেব্বি লাগে। গতকাল রাতে যখন তুমি আমার সাথে রেগে কথা বলছিলে, তখন আমি তোমার রাগী চেহারার প্রেমে পড়ে গিয়েছি। আই লাভ ইউ রাগিনী। একটাবার ভুলে যাও না আগের সব স্মৃতি। তোমার ভালোবাসা দিয়ে আমার শুকনো হৃদয়টা ভরিয়ে দাও না। একটিবার অন্তরের চক্ষু দিয়ে তাকিয়ে দেখো, দেখবে তোমার প্রিয় মানুষটা বদলে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে সে। আদিলা, আমি তোমাকে হাত জোর করে বলছি, আমার উপর সব মান অভিমান ভুলে একটিবার ফিরে আসো। একটিবার তোমার ভালোবাসা দিয়ে আমার পাষাণ মনকে বরফের মতো গলিয়ে দাও। তাকিয়ে দেখো, এই মনটা তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। ভালোবাসা দিয়ে এই মরুভূমির বালুর ময়দানে ভালোবাসা ঝর্ণা ছড়িয়ে দাও। কি শুরু করেছেন আপনি? আপনি আমার থেকে কি চাচ্ছেন বলেন তো? যদি চেয়ে থাকেন আমি এখান থেকে চলে যাই,
তাহলে অতি শীঘ্রই আপনার আশা পূরণ হবে। আমি অনেক দূরে চলে যাব। আমি আর পারছি না। আপনি এখানে আসার পর থেকে আমার গোছালো জীবনটাকে এলোমেলো করে দিচ্ছেন। কেন করছেন এমন? কেন? প্লিজ, আমি আপনার থেকে মুক্তি চাই। বিশ্বাস করো আদিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আদিলা বাকি লেখাগুলি না পড়ে রেগে যায় শুভর ক্যাবিনের দিকে। আদিলার কোনো কথা না বলে শুভর দেওয়া চিঠি তার মুখের উপর ছুঁড়ে মেরে তার ক্যাবিনে চলে যায়। সেখানে কিছুক্ষণ বসে থাকার পর আদিলা সাবাকে নিয়ে আসার জন্য স্কুলে যায়। এদিকে সাবা শুভের কিনে দেওয়া একটি চকলেট খেচ্ছিল। আদিলাকে দেখা মাত্রই চকলেট হারানোর চেষ্টা করছিল, কিন্তু পিচ্ছি সাবা ব্যর্থ হয়েছে। তার আগেই তার মা দেখে ফেলেছে। আদিলা সাবার কাছে গিয়ে, আম্মু, তোমার হাতে ওটা কি? কি খাইতেছিলে? চকলেট আম্মু। কে দিয়েছে তোমাকে? আব্বু কিনে দিছে আর বলেছে যেন তোমাকে না দেখাই, তুমি নাকি বকা দেবে। তুমি অনেক ভালো, আমি জানি তুমি আমাকে বকা দিবে না। সাবার মুখ থেকে এই কথা শোনার পর আদিলা কিছুটা ভাবে। আচ্ছা আম্মু, কতগুলো চকলেট কিনে দিয়েছে? আম্মু অনেকগুলা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আচ্ছা আম্মু, চলো। অতঃপর আদিলা সাবাকে নিয়ে সরাসরি শুভর ক্যাবিনে গিয়ে সাবার ব্যাগটি শুভর মুখের উপর ছুঁড়ে মারে। আপনি কোন সাহসে আমার মেয়েকে চকলেট কিনে দিয়েছেন? আর কখনো আমার মেয়ের দিকে হাত দিবেন না। আর তোকে কি বলেছিলাম? তোর বাপ মরে গেছে, তাহলে কেন তোর অন্যের দেওয়া জিনিস খেতে হবে? কে না কে তোকে বলেছে আমি তোমার বাবা, তাই তুই সেটা মেনে নিবি? তোকে যদি নিয়ে চলে যেত আমার কি হতো বল? তুই আমার বেঁচে থাকার একটি মাত্র সম্বল। তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচতাম? আর যদি কখনো কারো দেওয়া জিনিস তুই নিয়েছিস, তাহলে আমি তোকে রাস্তায় ফেলে চলে আসবো। কথাটা মনে থাকে যেন। আমার জন্য তাকে কেন বকা দিচ্ছ? চুপ করেন আপনি। আপনি সমস্ত কাজের মূল। যদি আপনি আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে কিডন্যাপ করতেন, কিভাবে বিশ্বাস করব আপনাকে যে আপনি এমন করেন নাই? যেখানে আপনি টাকার বিনিময়ে সতীত্ব কিনতে চান, সেখানে টাকার বিনিময়ে আমার মেয়ের সাথে কিছু করবেন না, এটার কি গ্যারান্টি আছে? খবরদার, আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আপনি আমার মেয়ের ধারে কাছেও যাবেন না। তাহলে কিন্তু আপনি আমার আসল রূপ দেখবেন। কথা যেন মাথায় থাকে। এই তুই চল, তোকে আজ বাসায় বুঝাবো কেন তোকে অন্যের দেওয়া জিনিস খেতে হবে। আমি কি তোকে কিনে দেই না চকলেট? এরপর সাবার সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আম্মু, আমি আর কখনো কারো জিনিস নিব না, কারো জিনিস খাবো না, আমাকে মাফ করে দাও। আদিলার কিছু না বলে সাবাকে নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। এদিকে শুভ মনে মনে ভাবতে থাকে, পাগলিটা আমার সঙ্গে কেন এমন করছে? আমাকে কি ক্ষমা করবে না? সত্যি কি সে বদলে গিয়েছে? নিত্যদিনের ন্যায় আদিলা বাসায় এসে সমস্ত কাজ শেষ করে রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ে। হঠাৎ দরজা খটখটানোর শব্দে আদিলার ঘুম ভেঙে যায়। অতঃপর আদিলা দরজা খুলে দিয়ে, আপনি আবার আমার বাসায় আসছেন? আপনার কি একটু লজ্জা শরম নেই? সব লজ্জা কি পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলেছেন? আপনি আসার পর থেকেই দেখতে পাচ্ছেন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, অপমান করছি। আপনাকে আমি সহ্য করতে পারি না, তবু কেন এখানে বারবার আসেন? আদিলা, তুমি আমার সাথে কেন এমনটা করছো? তুমি সব রাগ ভুলে গিয়ে আমার সাথে আমার বাসায় চলো না, তোমাকে রানীর মতো করে রাখবো। কোনো প্রতিটা মেয়ে ভালো মানুষের রানী হতে পারে না। আপনি এখান থেকে চলে যান। শুভ তখন আদিলার মুখের দিকে তাকিয়ে থাকে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখান থেকে যাবেন নাকি চিৎকার করব? আচ্ছা যাচ্ছি, তবে কাল আবার আসবো। দেখি তুমি কতদিন আমার সাথে রাগ করে থাকতে পারো, কতদিন অভিমান করে থাকো। আচ্ছা, কাল থেকে আমি আর দরজাই খুলবো না, দেখি আপনি কি করে আসেন। আর একটা কথা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি ঠিকই, কিন্তু আপনাকে কখনো আমি মেনে নিব না। যদিও হাজারবার মরেও আবার জীবিত হই, আমার কাছে ফিরে আসেন। দেখা যাবে। আর এই নাও আমার আম্মুর ব্যাগ, তখন রাগ করে এটা আমার কাছে ফেলে রেখে এসেছিলে। আপনার মায়ের ব্যাগ আপনার মাকে দিবেন এখানে কেন? আর আমার মেয়েকে কখনো নিজের মেয়ে বা মা মনে করবেন না। সাবা আমার মেয়ে, আর তার কোনো সহযোগিতা আপনার করতে হবে না। আমি স্পষ্টই দেখতে পাচ্ছি এটা আমার মেয়ের ব্যাগ নয়। আমার মেয়ের ব্যাগ নতুন ছিল না, সেটি পুরাতন ছিল। আপনি ওই রকম একটি ব্যাগ নিয়ে এসে বলছেন এটা আমার মেয়ের ব্যাগ। আপনি আগের মতো এখন আমাকে বোকা ভাবছেন যে কিছুই বুঝি না আমি?
তখনও সব কিছুই বুঝতাম, কিন্তু আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য না বোঝার ভান করতাম। আমি ভালোবাসা পাইনি ঠিকই, কিন্তু প্রথিত হওয়ার উপাধিটা ঠিকই পেয়েছি। আমি আপনার দেওয়ার সেই উপাধিতেই আমি আমার মেয়ের খরচ চালাতে পারবো। আমি এখনো বৃদ্ধা হইনি যে কেউ আসবে না, তার খরচ আমি চালাতে পারবো না। আমি সব পারবো। আপনি এখান থেকে চলে যান, আর যদি টাকা নিয়ে আসেন তো ভিতরে ঢুকেন। তুমি কেন বারবার অতীতের কথা তুলে আমাকে কষ্ট দিচ্ছ? আমি তো তোমাকে থেকে ক্ষমা চেয়েছি। বলো, আমি কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? আমি সেটাই করব। যদি আপনি আমার জীবন থেকে চিরজীবনের মতো চলে যান, তাহলেই আমি আপনাকে ক্ষমা করব। আচ্ছা, আমি তোমার আশায় কাল পূরণ করব। কাল শুনতে পাবে তোমার পাগলটা আর নেই, চলে গিয়েছে চিরজীবনের জন্য তোমার জীবন থেকে। শুভর কথা শুনে আদিলার বুকটা কেঁপে ওঠে। আদিলা ভাবনার জগতে চলে যায়। কি ভাবছো আদিলা, আমি চলে যেতে পারবো না? দেখো, আমি ঠিকই যেতে পারবো। শুধু আমার শেষ ইচ্ছাটা পূরণ করো। এই ব্যাগটা আমার আম্মু সাভাকে দিও। কথাটা বলে ব্যাগটি আদিলা হাতে দিয়ে চলে আসে। এরপর আদিলা দরজা বন্ধ করে শুয়ে পড়ে। এদিকে শুভ কানে ইয়ারফোন দিয়ে কি যেন শুনছে আর চিৎকার করে বলছে, আমি চলে যাচ্ছি আদিলা। আমি তোমাকে আর কখনো চালাবো না, কখনো বিরক্ত করব না। এই বলে শুভ মাঝ রাস্তা হাঁটতে থাকে। হঠাৎ একটা ট্রাক এসে শুভকে মাটির সাথে পিষিয়ে দিয়ে চলে যায়। আদিলা তখনই চিৎকার করে ওঠে, এটি আমি কি দেখলাম? সত্যিই কি শুভ মরে যাবে আমার জন্য? আমার কাছে কি আর আসবে না? আমাকে আর চালাবে না? আমার মেয়েটাকে আম্মু বলে ডাকবে না? সারা জীবন কি তার ছবি বুকে নিয়ে কান্না করতে হবে? সে কি মনে করে সত্যি আমি তাকে ভুলে গেছি? আমি কি করে ভুলবো তাকে? কি করে? সে যে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তাকে আমি শুধু একটু বোঝাতে চাচ্ছি, ভালোবাসার মানুষের থেকে কষ্ট বুকে যন্ত্রণা দেয়। এরপর আদিলা বালিশের নিচ থেকে একটা ফটো বের করে তার দিকে তাকিয়ে বলতে থাকে, যদি আমি তোমাকে কষ্ট না দিয়ে মেনে নেই, তাহলে তুমি আমাকে সহজ সরল মেয়ে মনে করে কষ্ট দিবে। তাই তোমাকে কষ্ট দিচ্ছি। প্লিজ, তুমি যা করার করো, কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেও না। এই বলে ফটোতে একটা চুমু দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে যায়। পরের দিন আদিলা ঘুম থেকে উঠে রান্না করতে চলে যায়। আর তখনই সাবা আদিলার বালিশের নিচ থেকে ছবিটি বের করে শুভর পিক দেখা মাত্রই বলে ওঠে, তাহলে আব্বু মিথ্যা কথা বলেনি, আমাকে ধোকা দেয়নি? কিন্তু আম্মু কেন আমাকে ধোকা দিছে? তোমরা দুইজন ঝগড়া করবা আর আমার আদর থেকে বঞ্চিত? দাঁড়াও, আমি তোমাকে মজা দেখাচ্ছি। তুমি এতদিন আমাকে মিথ্যা বলেছো না যে আব্বু মরে গেছে? একথা বলে মনে মনে কিছুতে ভেবে নেয়। অতঃপর আদিলার সমস্ত কাজ শেষ করে সাবাকে স্কুলে রেখে অফিসে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় শুভ অফিসে আসেনি। এতে আদিলা ভয় পেয়ে যায় আর মনে মনে চিন্তা করতে থাকে, সত্যি কি পাগলটা আমাকে ছেড়ে চলে গেল? না না, এ হতে পারে না। আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। এটা বলেই প্যারেশান হয়ে বসে থাকে। শুভ আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু শুভ আর আসে না। দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। রাতে আদিলা বিছানায় শুয়ে বালিশের নিচ থেকে শুভর ছবি বের করতে যাবে, কিন্তু সেখানে কোনো ছবি পায় না। এরপর আদিলা পাগলের মতো করে শুভর ছবি খুঁজতে থাকে, কিন্তু কোথাও ছবিগুলো পায় না। আদিলা প্যারেশানি হওয়া দেখে সাবা মিটি মিটি হাসতে থাকে। এখন কেমন লাগে? আমাকে এতদিন মিথ্যা কথা কেন বলেছো? আজ বুঝো কেমন লাগে? আম্মু, কি খুঁজতেছো? কিছু না, তুমি ঘুমাও। আচ্ছা, ঘুমাচ্ছি। কিন্তু আম্মু, আমি জানি তুমি কি খুঁজতেছো। তুমি আব্বুর ছবি খুঁজতেছো, তাই না? এই নাও মা, আব্বুর ফটো। এরপর আদিলা সাবার হাত থেকে ফটো নেয়। এভাবে কিছুদিন চলে যায়। হঠাৎ একদিন রাতে আদিলা শুভের ছবি বুকে নিয়ে কান্না করতে থাকে। তখনই হঠাৎ দরজায় খটখটানোর শব্দ আসে। তখন আদিলা মনে করে শুভ চলে গেছে। এরপর সে দরজা খুলে দেখতে পায় দুটো লোক চলে যাচ্ছে। তাদের দেখা মাত্রই আদিলা দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরে। মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাদের কষ্ট দিয়েছি। তোমরা ঘরে চলো প্লিজ। তুই এতটা স্বার্থপর কেমনে হলি? তুই আমার ছেলের সংসার করবি না তো ভালো কথা, কিন্তু তুই চলে আসলি কেন? একটা বারও কি এই মা বাবার কথা মনে পড়েনি? আর পড়বেই বা কেমনে? আমরা কে যে আমাদের কথা মনে পড়বে? তোকে ছোট থেকে নিজের মেয়ের মতো বড় করেছি, তোকে আজও নিজের মেয়েই ভাবি, কিন্তু তুই আমাদের পিতামাতা ভাবতে পারিসনি। তুই যে এত স্বার্থপর হয়ে যাবি ভাবতেই পারিনি কখনো। আচ্ছা, আমরা আসি। তোকে দেখতে মন চাইছিল, দেখছি।
বাই মা, ভালো থাকিস। এই বলে চলে যেতে লাগে। তখনই আদিলা আবারও পা জড়িয়ে ধরে। যেও না মা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের মনে আঘাত দিয়েছি। প্লিজ মা, এবারের মতো মাফ করে দিয়ে ঘরে চলো প্লিজ। সেদিন আমি পালিয়ে আসতে চাইনি, কিন্তু তোমার ছেলের বলা কথাগুলো মেনে নিতে পারিনি। সবসময় সেই কথাগুলো বারবার কানে ভেসে আসতো। তাই সেদিন আমি আত্মহত্যা করার জন্য রাস্তায় বের হয়েছিলাম, কিন্তু একটা ভিখারির কারণে মরতে পারিনি। সে আমাকে একটা নতুন জীবন দিয়েছে। বিশ্বাস করো মা, আমি তোমাদের কথা আজও ভুলিনি। সব সময় তোমাদের কথা আমার মনে পড়তো, কিন্তু তোমাদের দেখার জন্য আমি যেতে পারিনি। সেদিন তোমার ছেলের উপর পাহাড় পরিমাণ অভিমান আর ঘৃণা জন্মেছিল, তাই তোমাদের ওখানে যাইনি। যদি তোমার ছেলে আমার সামনে পড়ে, তাই মা আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই পাগলি ওঠ, কি করছিস এসব? মায়ের কাছে কেউ ক্ষমা চায়? অতঃপর আদিলা শুভর মাকে জড়িয়ে ধরে। কি রে মা, এই রাতের বেলা আমাদের রাস্তায় রেখে দিবি নাকি? তোর ঘরে কি যেতে দিবি না? সরি মা, ভুলে গিয়েছিলাম, চলো মা। এরপর তারা আদিলার রুমে গিয়ে সাবাকে দেখতে পায়। এটা কে রে মা? ওটা তোমাদের নানু ভাই। অনেক সুন্দর হয়েছে দেখতে, একদম তোর মতোই হয়েছে। আচ্ছা একটা কথা বলতো, মা তখন বললি তোকে একটা ভিখারিনী নতুন জীবন দিছে, তা কিভাবে আর এত দূর কি করে আসলি? একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। সেদিন যখন আমি তোমাকে বলে ঘর থেকে বের হই, তখন সোজা নিরিবিলি এক রেল লাইনে গিয়ে বসে থাকি আর ট্রেন আসার অপেক্ষা করতে থাকি কখন ট্রেন আসবে আর আমি আত্মহত্যা করব। হঠাৎ ট্রেন আসার শব্দ শোনা যায়, আর সেই সময় একটা ভিখারিনী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর সে আমাকে দেখা মাত্রই আমার কাছে চলে আসে। কি হয়েছে মা, তুমি এখানে বসে আছো কেন? দিন হচ্ছে, সরে আসো এখান থেকে। আমি যখন তার কথা না শুনে লাইনের উপর বসেছিলাম, তখন সে আমাকে লাইন থেকে টেনে সরিয়ে নিয়ে আসে, জিজ্ঞেস করে কেন মরতে চাইছি। পরে আমি সমস্ত ঘটনা তাকে খুলে বলি। সে আমাকে বলে, আজ থেকে তুই আমার মেয়ে, তোকে নতুন করে বাঁচতে শেখাবো। অতঃপর সে আমাকে নিয়ে তার বাসায় যায়। মা তুই কি দর্জির কাজ করতিস? আমার একটা সেলাই মেশিন আছে, সেটা দিয়ে তুই নতুন জীবন শুরু করতে পারবি। আমি না হয় পারি না মা, কিন্তু তোমার সেলাই মেশিন থাকা সত্ত্বেও তুমি ভিক্ষা কেন করো? এটা আমার মেয়ে ছিল, আমি কাজ করি না, বৃদ্ধ হয়ে গেছি তাই ভিক্ষা করি। আর আমার মেয়েটা কিছুদিন আগে মারা গেছে, আমি বিক্রি করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তুই এখন এটা দিয়ে নতুন জীবন শুরু কর, আমি তোকে কাজ শেখানোর ব্যবস্থা করছি। অতঃপর আমার জন্য একটা মেয়ে নিয়ে আসে দর্জি কাজ শেখানোর জন্য। আমি অল্প কিছুদিনের মধ্যেই দর্জির কাজ শিখে যাই আর দর্জির কাজ শুরু করি। আর একটা সাবানার সেলাই মেশিন ছিল। কিছুদিন কাজ করার পর হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যাই, আর তখন ডাক্তার নিয়ে এসে জানতে পারে আমি মা হতে চলেছি। সেদিন জানো মা, আমি অনেক খুশি হয়েছিলাম। আমার বেঁচে থাকার উপকরণ একটা পেয়ে গিয়েছিলাম। 2 বছর সেখানে কাজ করার পর একদিন মা অসুস্থ হয়ে যায়, আর তখন আমার হাতে একটা কাগজ দিয়ে তিনি মারা যায়। আমি কাগজটা খুলে দেখি, সেখানে কিছু লেখা দেখতে পাই। মা আমার অনেকদিন ধরে ক্যান্সার ছিল, আমি তোকে কখনো বুঝতে দিতাম না। আমার হয়তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমার জন্য কিছুই করে যেতে পারলাম না। লেখার নিচে একটা ঠিকানা আছে, তুমি সেই ঠিকানা অনুযায়ী গিয়ে আমার কথা বললে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। অতঃপর আমি এখানে এসে আম্মুর কথা বলতেই আমাদের পুরাতন বস তার অফিসে চাকরি দেয় আর এই বাসাতেই থাকতে দেয়। আমি এখানে আমার মেয়েকে নিয়ে থাকতে শুরু করি। বর্তমান আচ্ছা মা, তোমরা আমার ঠিকানা পেলে কেমনে? আর তোমরা দুজন আসছো, শুভ কোথায়? তোর ঠিকানা শুভর একটা ডায়েরিতে ছিল, সেখান থেকেই পেয়েছি। শুভ, আমার ছেলেটা তোকে অনেক ভালোবাসে, তোকে হারিয়ে পাগলের মতো ছিল এই 6 বছর। সবসময় ঘরবন্দি অবস্থায় থাকতো, তাকে স্বাভাবিক হওয়ার জন্যই আমরা তাকে ঢাকা পাঠিয়ে দেই, যেন কাজের মধ্যে থাকে, তোকে একটু একটু করে ভুলতে পারে। মা তুই যদি এখন তাকে অতীতের সব কিছু ভুল মেনে নিস, তাহলে তুই অনেক সুখে থাকবি, তোকে আর আমার ছেলেটা কষ্ট দিবে না।
তোকে অনেক ভালোবাসবে। তোকে আমি জোর করব না তাকে মেনে নেওয়ার জন্য। তোর লাইফ তুই বুঝবি, তুই কি করবি না করবি। তবে আমি মা হয়ে তোকে একটু রিকোয়েস্ট করব, রাখবি তো আমার রিকোয়েস্ট? আদিলা কিছুক্ষণ চুপ থাকার পর, আচ্ছা বলো মা, কি করতে হবে আমার? আমরা সকালেই আমাদের বাসায় চলে যাব জরুরি কিছু কাজের জন্য। শুভকে একা রেখে যেতে পারছি না। আমি তোর বাবাকে একা পাঠিয়ে দিয়ে আমি শুভর কাছে থাকতে চেয়েছিলাম সুস্থ হওয়া পর্যন্ত, কিন্তু আমাকেও নাকি যেতে হবে। আমি শুভকে একা রেখে কি করে যাব? এখানে তো আমাদের কোনো আপন লোকজনই নেই যে তার সেবা করবে। মা তুই আছিস যে আমাদের আপন। তুই যদি মা কিছুদিন হেল্প করিস, তার সেবা যত্ন করিস, তাহলে আমরা একটু উপকার হতো। মা সে ভালো হলে তুই এখান থেকে চলে আসিস, কয়েকটা দিন শুভর কাছে থাক মা। আদিলা এমনিতে শুভর কাছে থাকতে চাইছিল, কারণ শুভর অ্যাক্সিডেন্টটা হয়েছে আদিলার কারণে। সে যদি সেই দিন ওই কথাগুলো না বলতো তাহলে এসব কিছুই হতো না। আচ্ছা মা, থাকবো। তোমার কথা আমি কি ফেলতে পারি বলো? এখানে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, তাদের কি এমন কাজ সামনে আসছে যে সন্তান অসুস্থ থাকা সত্ত্বেও তারা চলে যেতে চাইছে? কথাগুলো হলো তাদের কোনো কাজেই সামনে আসেনি। তারা শুভ ডায়েরি থেকে পড়ে নিয়েছিল আদিলের সাথে শুভর সাক্ষাৎ হওয়ার পর থেকে কি কি ঘটেছিল, তাই তাদের একত্র করার জন্য আদিলকে শুভর কাছে রেখে চলে যেতে চাইছে। তাহলে এখনই চল, তোর কিছু কাপড় ব্যাগে তুলে গাড়িতে আয়। আমরা নানু ভাইকে নিয়ে গাড়িতে বসে আছি। আদিলা তাদের থাকার কথা বা খাবারের কথা কিছুই বলতে পারলো না, দেরি হওয়ার ভয়ে, কেননা শুভ বাসায় একাই আছে। এরপর তারা কিছু সময়ের মধ্যে আদিলাকে নিয়ে শুভর বাসায় চলে আসে। যা তুই ওই রুমে যা, এখানে শুভ থাকে আর আমরা নানু ভাইকে নিয়ে এই রুমে আছি। একটা রুম দেখিয়ে বলল। আচ্ছা মা। কথা বলে আদিলা শুভর রুমে যায়। সেখানে কি দেখতে পায় শুভর মাথায় ব্যান্ডেজ করা, সে সোজা হয়ে ঘুমিয়ে আছে শুয়ে। আদিলা আস্তে আস্তে করে শুভর কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে কপালে আস্তে করে নরম ঠোঁটের ছোঁয়া দিয়ে তার পাশে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে কতদিন পর তার প্রিয় সেই মানুষটার এত কাছে আসছে। মনটা বারবার তার বুকে মাথা রাখতে মন চাইছে, কিন্তু আদিলা মনটা শক্ত করে শুভর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে যায় বলতেই পারে না। পরের দিন শুভর ঘুম ভাঙলে পাশে আদিলাকে শুয়ে থাকতে থেকে ভূত দেখার মতো চমকে ওঠে। এরপর শুভ আস্তে আস্তে আদিলার মাথায় হাত রাখতে আদিলার ঘুমটা ভেঙে যায়। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, তুমি শুধু আমাকে একটু কষ্ট দেওয়ার জন্য এমনটা করেছো। এত উতলা হওয়ার কোনো দরকার নেই। আমি এখানে আমার ইচ্ছায় আসি নাই। আমাকে আপনার মা এখানে নিয়ে আসছে, না হলে আপনি সুস্থ কেন মরলেও আমি দেখতে আসতাম না। আদিলের কথা শুনে মুহূর্তের মধ্যে শুভর মন খারাপ হয়ে যায়। এদিকে সকালে সাবা তার মাকে দেখতে না পেয়ে কান্না করতে শুরু করে দেয়। আমি আম্মুর কাছে যাব। আমার আম্মু কোথায়? নানু ভাই, তোমার আম্মু ওই রুমে আছে, তুমি কান্না করো না, আমি আছি না তোমার নানু ভাই। কান্না শুরু করে দেয়। সাবা কারো কথা না শুনে চিৎকার করে কান্না করতে থাকে। অতঃপর শুভর মা কোনোভাবে কান্না থামাতে না পেরে আদিলের কাছে নিয়ে যায়। এই নে মা, তোর মেয়েকে তুই সামলা, কোনোভাবেই কান্না থামাতে পারি না। আর শোন, আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব, আমার ছেলেটাকে একটু দেখে রাখিস। আসি আমরা। এরপর কিছুক্ষণ পরে তারা চলে যায়। শুভর মুখ থেকে সাদা ফেনা বেরোতে দেখে আদিলা চিৎকার করে ওঠে। সাথে সাথেই কয়েকজন কর্মচারী শুভর রুমে ঢুকে পড়ে। শুভর অবস্থা দেখে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যায়। ডক্টররা শুভকে এমার্জেন্সিতে নিয়ে গিয়ে চিকিৎসা করতে থাকে। এদিকে আদিলা চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, কেন এমন করলি তুই? আমার কথা কি একটি বারও ভাবলি না? তুই চলে গেলে আমার কি হবে? আমি কাকে নিয়ে বাঁচবো? এতটা দিন তোর আশায় বেঁচেছিলাম, একদিন আমার কাছে ফিরে আসবি, আমাকে আপন করে নিবি। কিন্তু এসেও কেন আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস? আমি সেই ছোট্ট থেকে তোর দেওয়ার শাস্তি আর গালি সহ্য করে আসছি, আর তুই আমার দেওয়া কয়েকটা দিনের শাস্তি সহ্য করতে পারছিস না, আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস কেন? কেন আমার কথা না হয় ভাবিসনি, কিন্তু তুই একবার তোর পিচ্ছি মেয়েটার কথা ভাবলি না? তুই চলে গেলে সে যে অনাথ হয়ে যাবে, কাকে সে বাবা বলে ডাকবে? কার সাথে সারাদিন ঘোরাফেরা করবে? কার কাছে পছন্দের জিনিস কিনে দেওয়ার জন্য আবদার করবে? এসব বলে কান্না করতে থাকে। দেখে সে প্রথম দিনের মেয়েগুলি কথা বলতে লাগলো। তোদের বলেছিলাম না আদিলার সাথে বসের কোনো সম্পর্ক আছে? আজ দেখলি তো বসের জন্য আদিলা কিভাবে কান্না করছে।
আর আজ তো স্পষ্ট বোঝা যাচ্ছে বসই আদিলার স্বামী। বুঝলাম। আচ্ছা চল তো দেখি বস কেন বিষ খেয়েছে, আদিলার থেকে শুনে আসি। চলো। এরপর তারা আদিলের কাছে গিয়ে সান্ত্বনা দিতে থাকে। দেখ আদিলা, বসের কিছু হবে না, কান্না করিস না, বস ভালো হয়ে যাবে। আর একটা কথা বলো তো, তুমি তো ভিতরেই ছিলে, বস বিষ খেয়েছে কখন আর খেলোই বা কেন? বসের কেবিন তো দেখলাম বাটি খুলে রাখা ছিল, আর সে বাটি তুমি সকালে নিয়ে এসেছিলে। তার মানে কি আদিলা, তুমি বসের খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে চাইছো? এখন কান্না করার নাটক করছো? কি বলছো কি মিম? আমি কেন আমার স্বামীকে মারতে যাব? আমাকে জীবনে থেকে বেশি ভালোবাসি তাকে, কেন আমি বিষ খাওয়াবো? জানি না সে কখন বিষ খেয়েছিল। গতকাল রাত থেকেই আমার সাথে কথা বলা বাদ দিয়ে দিয়েছে, আমাকে এড়িয়ে চলছে। আমি কিছুই জানি না শুভ বিষ কখন খেয়েছে। সরি আদিলা এভাবে বলার জন্য। চুপ করো আদিলা, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন কান্না বন্ধ করো। তোমার জন্য তোমার মেয়েটাও কান্না করছে, আর মানুষজন এদিকেই তাকিয়ে আছে। এরপর আদিলা কান্না বন্ধ করে বলতে থাকে, আমার জন্যই এমন হয়েছে। আমি যদি তাকে কষ্ট না দিতাম, তাকে আপন করে নিতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। কেন যে আমি তাকে কষ্ট দিতে গেলাম? সব আমার দোষ, আমি অপরাধী। এই বলতে থাকে আর নিজের উপর আফসোস করতে থাকে। তখনই ডক্টর ওটি থেকে বের হয়ে আসলে আদিলা দৌড়ে গিয়ে ডক্টরকে বলে, আমার স্বামীর কি খবর ডক্টর? কিছু হবে না তো তার? প্লিজ আপনি শান্ত হন। আপনারা সময় মতো রোগীকে নিয়ে আসতে পারছেন দেখে আমার কিছু করতে পারছি, নতুবা আমাদের কিছু করার ছিল না। ধৈর্য ধরেন, এখন আপনার স্বামী সম্পূর্ণ বিপদমুক্ত, তার পেটে থাকা সমস্ত বিষ বের হয়ে গেছে। তাহলে কি আমি এখন দেখা করতে পারবো? না, তার জ্ঞান ফিরলে দেখা করতে পারবেন। একথা বলে ডক্টর চলে যায়। এরপর আদিলের জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পর শুভর জ্ঞান ফিরলে আদিলা ক্যাবিনে গিয়ে শুভকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কেন এমন করছিলা? যদি তোমার কিছু হয়ে যেত, তাহলে আমার বা তোমার ওই পিচ্চি মেয়েটার কি হতো? শুভ ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় তার নির্ধারিত সময় শেষ হয়ে আরো বেশি সময় চলে গেছে। আপনি কেন এখানে এসেছেন? আমাকে হাসপাতালে বা কেন নিয়ে এসেছেন? আমি খারাপ মানুষ, আমি মরে গেলেই বা আপনার কি হতো? আপনার তো মানুষের অভাব নেই। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ওইগুলো তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলেছি। তুমি ছাড়া আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। আমি শুধু তোমার অপেক্ষাতেই এতদিন বেঁচে ছিলাম। তুমি যখন বারবার রাতে আমার বাসায় ক্ষমা চাওয়ার জন্য আসতে, তখন আমার খুব ভালো লাগতো। তোমাকে টাকার কথা বলে বারবার আমি ঘরে ডাকতাম, কিন্তু তুমি আসতে না। সেদিন যখন তোমার বাসা থেকে আসার জন্য কাপড় ব্যাগে তুলতেছিলাম, তখন আমি ভেবেছিলাম তুমি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলবে, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। কিন্তু তুমি তা না করে আমার মুখে বলা টাকা দিয়ে কোথায় যেন চলে গেলা। শুভ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা না করতে পারো, তাহলে তোমার মেয়েটাকে তোমার কাছে রেখে দাও, আমি দূরে কোথাও চলে যাব। আবার যদি কোথাও হারিয়ে যাওয়ার কথা বলো, তাহলে আমি তোমার পা ভেঙে বাসার মধ্যে ফালিয়ে রাখবো। আদিলা তখন আরো শক্ত করে জড়িয়ে ধরে শুভর কপালে নরম ঠোঁটের ছোঁয়া বসিয়ে দেয়। আমাকে মেরে ফেলবা নাকি? এত শক্ত করে কেউ কি জড়িয়ে ধরে? কই, এতদিন তো তোমার কাছেই ছিলাম, আমার কাছে তো আসোনি, কখনো তো আমাকে ভালোবাসা দাওনি। আজ আসছে ভালোবাসা দিতে। যাও, লাগবে না তোমার ভালোবাসা। সত্যি লাগবে না? আদিলা তখন শুভকে ছেড়ে দিয়ে ক্যাবিন থেকে তার ব্যাগে নিয়ে বের হয়ে আসে। কিছুক্ষণ পর আদিলা আবারও ক্যাবিনে ঢুকে শুভর কাছে যায়। আসলে কেন আবার? আরে বুদ্ধু, ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছিলাম, কখন তোমাকে রিলিজ দিবে সেই ব্যাপারে কথা বলতে। ডাক্তার এখন তোমাকে নিয়ে যেতে বললো, তাই নিতে আসলাম। একটা কথা বলবো? বলো। না থাক, পরে বলবো। আচ্ছা তাহলে যাওয়া যাক। এরপর তারা বাসায় চলে আসে। রাতে আদিলা শুভর পাশে শুয়ে শুভকে জড়িয়ে ধরে। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? কি বলো? তুমি বিষ কখন খেয়েছিলে? তুমি যখন আমার জন্য খারাপ প্রস্তুত করেছিলে, আমি খেয়েছিলাম। তুমি যখন আমার কাছ থাকতে, দিন দিন তোমার জন্য আমার মায়া বেড়েই চলছিল। কিন্তু তুমি যখন আমাকে এড়িয়ে চলতে, আমার খুব কষ্ট হতো।
তাই সেই কষ্ট দূর করার জন্য আমি বিষ খেয়েছিলাম, যেন তোমার কোলেই মরতে পারি। আর কখনো এরকম করবে না বলে দিলাম। ওকে, করব না। তাহলে এখন একটা পাপ্পি দিয়ে ঘুমিয়ে যাও। শুধু পাপ্পি, অন্য কিছু না? না, তুমি এখন দুর্বল, আগে সম্পূর্ণ সুস্থ হও, তারপর সব হবে। আচ্ছা। এই কথা বলে আদিলের ঠোঁটে একটা চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় শুভ। 7 দিন পর। আম্মু, শোনো একটা কথা। বলো আব্বু। কালকে তোমার দাদু বাড়িতে যাব, এখন তাড়াতাড়ি ঘুমাও। এতদিন তুমি অসুস্থ ছিলে, তাই ভালোবাসা দিতে পারিনি। তাহলে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো না। আদিলা শুভর কাছে গিয়ে শুভর 2 ঠোঁট নিজের দখলে নিয়ে ভালোবাসার মধুময় রাত পার করে। পরের দিন ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে তারা তাদের নিজ বাসার দিকে রওনা হয়।